মাসখানেক আগেই এই দেশের তরুণ প্রজন্ম এক অভূতপূর্ব গণজাগরণের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের মূলোৎপাটনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। সেই সংগ্রামে ঝরে গেছে অসংখ্য প্রাণ, যাদের আত্মত্যাগের মূল মন্ত্র ছিল একটি সুস্থ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা। কিন্তু অতি সাম্প্রতিক কিছু রাজনৈতিক তৎপরতা সেই আকাঙ্ক্ষার সঙ্গে এক গভীর শ্লেষাত্মক বৈপরীত্য তৈরি করেছে। একদিকে আদালতের আদেশে নির্বাচন কমিশন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন প্রদান করেছে। দলটির নেতারা বলছেন এটি তাদের দীর্ঘদিনের বঞ্চনার পর রাজনৈতিক অধিকার প্রাপ্তি এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার প্রয়াস। আপাত দৃষ্টিতে এটিকে গণতান্ত্রিক অধিকারের চর্চা মনে হলেও এর গভীরে কিছু মৌলিক প্রশ্ন নিহিত রয়েছে। প্রথমত, 2018 সালে যে দলের আবেদন প্রাথমিকভাবে বিবেচিত হয়নি তা আদালতের মাধ্যমে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়াটি ইসির নিজস্ব যাচাই বাছাই সক্ষমতা এবং রাজনৈতিক দল নিবন্ধনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। দ্বিতীয়ত, সুনির্দিষ্টভাবে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ দেশের অসাম্প্রদায়িক চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ কি? যখন রাষ্ট্র কাঠামো থেকে ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা দূর করার দাবি উঠছে, তখন এমন নিবন্ধন কি সেই দাবিকে প্রকারান্তরে উপেক্ষা করে না? জনতা পার্টি শব্দবন্ধটিও প্রতিবেশী দেশের প্রভাবশালী একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দলের নাম স্মরণ করিয়ে দেয়, যা অনেকের মনেই নানা সমীকরণের জন্ম দিচ্ছে। অন্যদিকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আম জনতা পার্টি BAJP। চমকপ্রদ বিষয় হলো এর নেতৃত্বে রয়েছেন ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন, যার বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং যিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন। যে ব্যক্তি বিপুল সংখ্যক মানুষকে প্রতারিত করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে অভিযুক্ত, তিনি আজ আম জনতা বা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এটি কোনো রাজনৈতিক দেউলিয়াপনা নয়, সাধারণ মানুষের বোধ ও স্মৃতির সঙ্গে এক নির্মম পরিহাসও বটে। জনগণের অর্থ লুণ্ঠনের দায়ে অভিযুক্ত একজন ব্যক্তির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এবং তার মাধ্যমে দেশ উদ্ধারের বাণী প্রচার, এটি কি কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচয় হতে পারে? এখানেও জনতা পার্টি শব্দবন্ধটির উপস্থিতি সেই একই প্রতিবেশী দলের নামের প্রতিধ্বনি লক্ষণীয়। এই দুটি আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী কিন্তু চরিত্রের দিক থেকে প্রশ্নবিদ্ধ রাজনৈতিক উদ্যোগের বিষয়ে রাষ্ট্রযন্ত্র, বিশেষত নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রায় সম্পূর্ণ নীরবতা দেখা গেছে। যেখানে একটি গণ আন্দোলনের মাধ্যমে সদ্যই রাজনৈতিক সংস্কারের দাবি উঠেছে, যেখানে অনৈতিকতা ও দুর্নীতির বিরুদ্ধে মানুষ প্রাণ দিয়েছে, সেখানে এমন বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে এবং সম্ভাব্য সাম্প্রদায়িক পরিচয়ের ভিত্তিতে দলের নিবন্ধন বা আত্মপ্রকাশ ঘটছে নির্বিঘ্নে। এই নীরবতা কিসের ইঙ্গিত বহন করে? এটি কি উদাসীনতা নাকি রাজনৈতিক মেরুকরণের নতুন কোনো খেলার অংশ? জুলাইয়ের আত্মত্যাগ কি তবে বৃথা যেতে বসেছে? এই প্রশ্নগুলো আজ অত্যন্ত প্রাসঙ্গিক। যদি রাজনৈতিক অঙ্গনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ন্যূনতম সদিচ্ছা থাকে, তবে বিতর্কিত অতীত এবং সাম্প্রদায়িকতার ইঙ্গিতবাহী কোনো রাজনৈতিক উদ্যোগকেই এতটা সহজে ছাড়পত্র দেয়া সমীচীন হতে পারে না। অন্যথায় নতুন মোড়কে পুরনো সুবিধাবাদী ও প্রশ্নবিদ্ধ রাজনীতির পুনরাবৃত্তির ঝুঁকি প্রবল থেকে প্রবলতর হবে, যা সদ্য ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের চেতনার প্রতি এক নির্মম উপহাস ছাড়া আর কিছুই নয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।